বাড়ির সামনে থামলে সবাই যে যার যার মতো নেমে যায়। রিহান নিজের রুমে গিয়ে একটা ছোট শিশি বের করে সিরিঞ্জের ঔষধ টেনে নেয়। নিজের বাম হাতে পুশ করে দেয় ঔষধটুকু। রুম জুড়ে পায়চারি শুরু করে। মন জ্বালাচ্ছে আগুনের মতো। চুল টেনে ধরে। ধীরে ধীরে শান্ত হয়। সবার সামনে স্বাভাবিক থাকলেও সে স্বাভাবিক থাকতে পারছে না। এই বেয়াদব ঠিক নিজের জেদ বজায় রেখে কলেজে গিয়েছে। এত সুন্দর প্ল্যান শেষ। আজকে রাত 18তে পড়বে জন্মদিন, যার কারণে চায় না গায়ে হাত তুলতে। নিজেকে সামলে কলম আর খাতা নিয়ে বসে পড়ে স্টাডি টেবিলে। লিখতে থাকে প্রতি বছরের মতো ছোট একটা চিঠি, সেই পুরনো নোট যার প্রতিটি লাইন মুখস্থ। লেখা শেষ হতেই কাগজটা ড্রয়ারে ঢুকিয়ে রাখে। আজ আর কোনো লুকোচুরি নয়, সামনাসামনি হিসাব হবে তেজের সাথে। এই সময় মোবাইলে একটা মেসেজ আসে। ওপেন করে দেখে সে তেজ রূপ পাশাপাশি দাঁড়িয়ে। কলেজের কথা বলার সময় একটা ছবির নিচে লেখা, মালটা সেই নাকি? কি সুন্দর তোকে বাঁচিয়ে দিল। বাট কতদিন? তুই তো মারবি, তাও আমাদের হাতে। সাথে এই মালটাকেও মারবো। নিশ্চয় কোনো না কোনো সম্পর্ক আছে, না হলে এই রিস্ক নিয়ে তোকে বাঁচাতো না। রিহান মেসেজটা পড়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। মনে মনে বলে, একবার সামনে পেলে বেয়াদবগুলোকে মাল বলার শাস্তি হিসেবে এদের বইয়ের সম্পদ তছনছ করবে। নাম্বার স্ট্রেস করে লাভ নেই। ভালোই জানে এতক্ষণে সিমটা কোনো নর্দমায় ফেলে দিয়েছে। শামীমকে ফোন দেয়। শামীম 5 মিনিটের মধ্যে বাড়িতে। গার্ড নিয়ে আয় বাড়িতে। 5 জন থাকবে। পরিচয় দিতে বলবি আমার বন্ধু বলে। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় রিহান। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। পরনে টাওয়ালের আলমারির সামনে গিয়ে কালো ট্রাউজার আর কালো টি-শার্ট বের করে পরে। চুল মুছতে গিয়ে মনে পড়ে, আজ বউটা থাকলে এত কষ্ট করতে হতো না। নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে নিচে নামে। বাসার সবাই খাটের টেবিলে বসে আছে। বীরও আছে। লঞ্চের জন্য এসেছে। তেজু রানীর কাছ থেকে জানবে ভেবেছিল, কলেজে কি হয়েছে সেটা প্রয়োজন পড়েনি। সব মোবাইলে দেখে নিয়েছে। এটা নিয়ে টেবিলে আলোচনা চলছে। একটু ওয়েট করো, আমার ফ্রেন্ডরা আসছে, সবাই একসাথে খাবো। রিহানের কথায় তেজু, রুহি, বীর স্বাভাবিক, কিন্তু বাকিরা অবাক। রিহানের ফ্রেন্ড আছে, এটা বিশ্বাস করা ঠিক সবার কাছে? তারই মাঝে জুতা কটকট শব্দ। সবাই তাকায়। 6 জন পুরুষ ঢুকছে। সবার পরনে স্যুট বুট। মাঝখানের জন শামীম, রিহানের ডান হাত। কিন্তু বাকি 5 জন কারা? তোরা চলে এসেছিস, বসে পড়। এখন তো খাবারের টাইম, ভাত খা, নাস্তা খাওয়ার দরকার নেই। রিহান হালকা হেসে বলে, তা ব্যবহার সবাই বোঝে। সোজা কথা রিহান থেকে আশা করা বোকামি। কখনো সোজা কথা বলে না। মানুষকে অপমান না করলে শান্তি পায় না যেন। তবু 6 জনের মুখে হাসি রাখে। বস তাদের বন্ধু হিসেবে পরিচয়। এটা যেন গর্বের বিষয়। তেজ ওদের সব কিছু প্লেটে প্লেটে নিয়ে দিতে গেলেই রিহান আটকে দেয়। রক্তচক্ষু নিয়ে বলে, আমার ফ্রেন্ড আমি দেখে নিচ্ছি, আর কারো থেকে মাতব্বরি করতে হবে না। তেজ থেমে যায়। কিছুক্ষণ বলে না, শুধু বাধ্য মতো দাঁড়িয়ে থাকে। রিহান পাশে দাঁড়িয়ে আছে, মুখে নির্লিপ্ত ভাব। কি চোখে এ ধরনের অস্থির আগুন। চোখ কাজের চেয়েও তেজুর দিকে বেশি পড়ছে। চুপি চুপি এগিয়ে এসে তেজুর কাছে। সবার আড়ালে তরকারি বাটিতে নিজের এক আঙুল ডুবিয়ে দেয়। মুহূর্তে তরকারি দেওয়া ভান করে পুরো তরকারি তেজুর গায়ে ঢেলে দেয়। তেজু চমকে ওঠে। চোখ কুঁচকে সহ্য করে। ঠোঁট শক্ত করে ধরে রাখে যেন শব্দ বের হয় না। চোখে জল টলমল করছে। সকাল বেয়ার যার রান্না করা তরকারিটা
হয়তো বড় মা গরম করে দিয়েছে, নইলে এত গরম থাকতো না। মোটামুটি গরম গায়ে লেগে ড্রেসটাও নষ্ট হয়ে যায়। তেজু কোনো শব্দ না করে শুনে সবাই ভাবে হয়তো তরকারি ঠান্ডা হয়ে গেছে। তেজু রানী ঠিক আছে? হাওয়া থামিয়ে বীর প্রশ্ন করে। তেজু নিজেকে সামলে নিজের মৃদু কণ্ঠে জবাব দেয়, ঠিক আছে, কিছু হয়নি, ড্রেস চেঞ্জ করতে হবে। তেজু নিজের রুমে চলে আসে। রিহান বাঁকা চোখ তাকিয়ে দেখে সেই দিক, শান্তি নিঃশ্বাস ফেলে। অভ্র তালুকদার তখন সবার উদ্দেশ্য বলে, কাল তেজুর 18তম জন্মদিন, তাই কালকের রাতে পার্টি থাকবে প্রতি বছরের মতো। আশা করি কেউ কোনো বাহানা না দিয়ে অ্যাটেন্ড করবে। অভ্রর কথায় সবাই সায় জানায়। এ কথাটা প্রতি বছরই খাবার টেবিলে শোনা যায়, যেন এক অলিখিত নিয়ম। রিহান ঠোঁট চেপে হালকা হাসে, চোখে অন্যরকম ভাব। অভ্রর দৃষ্টি ফিরিয়ে খাওয়ার মনোযোগ দেয়। বীর সবার আগে খাওয়া শেষ করে উপরে চলে যায়। রুমে তেজু বসে আছে, একটু আগে ড্রেস বদলে পায়ে বাতাস করছে। গরম তেমন না থাকলেও পায়ের ত্বক লালচে হয়ে গেছে। এটা লাগিয়ে নে, ব্যথা চলে যাবে। চমকে তাকায় তেজু। সামনে দাঁড়িয়ে আছে বীর, তার হাতে মলমের টিউব। হাত বাড়িয়ে নিয়ে ছোট করে বলে, আপনি কিভাবে জানলেন ব্যথা পেয়েছি? কেউ তো আমার ব্যথা বোঝে না। বীর যেতে যেতে থেমে মৃদু হেসে বলে, মনে চোখ দিয়ে তাকালেই ঠিক বুঝতো। তোর না বলা ব্যথা আমি বুঝি তেজু রানী। বলতে বলতে দরজার পাশ দিয়ে বেরিয়ে যায়। তেজু কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর নিঃশব্দে মলমটা পায়ে লাগায়। অন্যদিকে রিহান গার্ডদের খায়ে শামীম সহ সবাইকে পাঠিয়ে দেয়। সামনে অনেক কাজ, কাল তেজের জন্মদিন পার্টি, তাছাড়া হাসপাতালের নতুন ড্রিল, কোটি টাকার ব্যাপার, সব কিছু সামলাতে যেতে হবে। আবার জঙ্গলবাড়িতে বিকাল 4টা, জঙ্গলে সেই পরিচিত পথে হাঁটছে রিহান। গাছের ছায়ায় সূর্যের আলো মাটিতে পৌঁছতে পারছে না। বিকেল হলেও মনে হয় রাত নেমে এসেছে। হাতে থাকা রিমোটের লাল বোতাম চাপতেই শব্দ হয়। চারপাশ লাল বাতি জ্বলে ওঠে, যেন পুরো জঙ্গল তার পথ ছেড়ে দিচ্ছে। দানবের মতো দাঁড়িয়ে আছে 30 ফিটের দেওয়ালটায়। তাকে দেখতে গেটের দরজা নিজে নিজেই খুলে যায়। তার থেকে অল্প হেঁটে সামনে দেখা যায় তার রাজ্য। লালচে দেওয়ালের ঘেরা সেই বাড়ি, যেন রক্ত দিয়ে রাঙানো। বাড়ি ঢুকে নিজের প্রিয় রুমে সামনে যায়। রুমের ড্রয়ারে হাত ঢুকিয়ে একটা কাগজ তুলে নেয়। ছোট কাগজ হলেও এর দাম কোটি টাকা। 6 দিন ধরে রাত জাগা পরিশ্রমের আবিষ্কার করা এক নতুন ড্রাগের ফর্মুলা। কিন্তু আজ সেটি অন্য কারো হাতে যাবে, বিনামূল্যে, শুধু তেজের হাসির জন্য। মোবাইলে বের করে কাগজের ছবি তুলে পাঠায় সেই পরিচিত নাম্বারে, যে নাম্বারে গত 10 বছর ধরে প্রতি জন্মদিনের রাতে এমনই এক তার সৃষ্টি পাঠায়। ছবির নিচে ছোট বার্তা লেখে, কালকে হাতে পাবে। উপর থেকে কোনো রিপ্লাই আসে না। হয়তো অপর প্রান্ত ব্যস্ত। রিহান ফোনটা পকেটে রেখে ধীরে ধীরে হেঁটে যায় সেই জেল রুমের দিকে। দরজার উপর বড় বড় অক্ষরে লেখা, মুক্তিহীন জীবন। লেখাটা পড়ে ঠোঁটের কৌতুক মাখা হাসি এনে ভিতরে প্রবেশ করে। চারপাশে চোখ বুলিয়ে এক কোণে তাকায়। বাচ্চারা গুটিসুটি মেরে বসে আছে, কেউ চোখ বড় করে তাকিয়ে, কেউ কাঁপছে। তাদের মধ্যে 9 জনের গায়ে ক্রস চিহ্ন আঁকা। তারা শেষ মুহূর্তের পথে। ছোট বাচ্চাগুলোকে দেখে অন্য পাশে সে 3 জন ছেলে পাশে যায়। মোবাইল 3 জনের ছবি তোলে। মরার মতো শুয়ে আছে 3 জন, বেঁচে আছে নাকি মারা গেছে বোঝার উপায় নেই। বুঝলি, আজ তোদের এই অবস্থার জন্য শুধুমাত্র তোদের ওই ফাঙ্কিন বাপগুলোই দায়। বেশিবার বেড়ে গিয়েছিল তাদের হাতে মাঝে রাখার জন্য। আজ এই অবস্থা করতে হলো। পোশাচিক সুরে রিহান বলে ওঠে। ছেলেগুলো কিছু বলে না। সকাল থেকে
শত চাবুকে লাথি মেরে বাটি খেয়ে আধমরা হয়ে আছে, রক্ত ভেজা শরীর, খালি গা, ঠান্ডা মেঝেতে পড়ে আছে। রিহান সব কিছু দক্ষ হাতে ভিডিও করে, যেখানে শুধু তিনজন দেখা যায়। রুমে একটা কোনো পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না তাদের বাদে। আজ শেষ করে রুমে অন্য কোনায় তাকায়, অসহায় চোখ করে মেয়েগুলো তাকিয়ে আছে। মুখ খোলার সাহস পায় না। রিহান তাদের দিকে তাকিয়ে মনে মনে বলে, মেয়েদের সংখ্যা বেড়েছে, সামনে বড় ডিল হবে, আরও দরকার। সব কিছু দেখে দুজন গার্ডকে ডাকে। ইয়েস বস। গার্ডের কথায় রিহান ক্রস চিহ্ন দেওয়া ছেলেগুলোকে ইশারা করে বলে ওঠে, আমি দ্বিতীয়বার না আসা পর্যন্ত ওদের আলাদা রাখা খাবার দেবে, একদম ভিআইপি ট্রিটমেন্ট, যা বলবে শুনবে, তবে সব কিছু যেন রুমের ভেতরেই সীমাবদ্ধ থাকে। ওকে বস। রিহান আর কিছু না বলে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর ঘর থেকে। 2টা কাজ শেষ হয়েছে যার জন্য এসেছিল, এবার বাড়ি ফিরতে হবে। রাস্তার মাঝে এক জঙ্গলের ভেতর গাড়ি পার্ক করা আছে। নিঃশব্দে হেঁটে এসে গাড়িতে উঠে বসে, দেখে চারপাশ অন্ধকার, রাত গভীর হয়েছে। গাড়িতে সময় রাত 10টা। ওহ ওহ শিট, আফসোস ভরা কণ্ঠে বলে রিহান, তারপর দ্রুত গাড়ি স্টার্ট দেয়। ফুল স্পিডে অন্ধকার ভেদ করে এগিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। রাত 11টা 50। তেজু এখনও জেগে আছে, হাতের মাঝে মোবাইল, যা থেকে স্পোমেশনের গান চলছে। চোখে ক্লান্তি, মুখে অপেক্ষা ছায়া। বেলকনিতে দাঁড়িয়ে আছে, ঠান্ডা বাতাসে চুল উঠছে হালকা করে। কাতর অপখাদিত চোখ নিচে বাগানে অন্ধকারে তাকিয়ে আছে, কিছু একটা আশায়। এই বুঝি কেউ একজন কাঙ্ক্ষিত কাগজটা ছুঁড়ে মারবে। প্রতি বছরের মতো সেই রহস্যময় চিঠি, যার অপেক্ষায় রাত জাগা। প্রতি জন্মদিনের রাতে একটা চিঠি পায়, আজকে তা সহ 10টা হবে। হাতের মাঝে আগের 9টা চিঠি, সব চিঠি হুবাহুব একই রকম। মনে প্রশ্ন জাগে, এই চিঠিগুলো কে দেয়? বীর ভাই কি না? তিনি হলে গোপনে কেন দেবে? তিনি তো প্রতি বছর সামনাসামনি শুভেচ্ছা জানায়। উনার তো লুকোনোর কোনো কারণ নেই। অপেক্ষা করে লাভ নেই। প্রাপক আজ চিঠিটা নিজ হাতে দিবে। পিছন থেকে কণ্ঠস্বর ভেসে আসে, শান্ত অথচ ঠান্ডা, কাঁপন ধরানো স্বর। চমকে ঘুরে তাকায় তেজু। রিহান তালুকদার। রিহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে অদ্ভুত মিশ্র আলো, একটু নেশা, একটু আকাঙ্ক্ষা, একটু হিংসা, সব এই একটা মেয়েকে ঘিরে। তেজুর মুখে রাগে কাঁপে, রাগ, ভয় আর ঘৃণা মিশিয়ে। কণ্ঠটা ভারী করে বলে, আমার রুমে কি করছেন আপনি? রিহান স্থির, মুখে কোনো অভিব্যক্তি নেই। ছোট ছোট কদমে এগিয়ে আসে। তেজুর মনে আতঙ্ক বাড়ে। একবার পিছিয়ে যায়, আবার এক পা পিছাতে শেষে রেডিয়েল আটকে যায়। চোখ বড় বড় করে তাকায়, বুকের ভেতর ধুকধুক করছে। দেখুন, কাছে আসবেন না, আমি কিন্তু ঝাঁপ দিব। রিহান ঠান্ডা গলায় বলে, আমি জানি বউ, তোর ঝাঁপ দেওয়ার অভ্যাস আছে, আগেও একবার দিয়েছিলি, কিন্তু তখন আর এখন মানুষ সম্পর্ক দুটাই আলাদা, তাই ঝাঁপ দেওয়ার প্রয়োজন নেই। মানে? তেজুর চোখে আতঙ্ক ছায়া ফেলে, বুঝতে পারে না কিছু। হঠাৎ বউ বউ করছে কেন? কণ্ঠ কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। রিহান ধীরে ধীরে আরও কাছে আসে, চোখ সেই অচেনা আগুন, যেখানে ভালোবাসার বদলে দাও দাও করে জ্বলছে অধিকার। হঠাৎ এক টানে তেজুকে নিজের দিকে ফিরিয়ে নেয়, পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। তেজুর শরীর কেঁপে ওঠে, চোখ থেকে টুপ করে গড়িয়ে জল। রিহানের বুকের কাছে বন্দি হয়ে তেজু নিঃশব্দে কাঁদে। কান্নায় কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসে ভাঙন, রাগ, ঘৃণা, অসহায়তা, সব মিলে বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। মানুষের মধ্যে একটাই কথা, এই মানুষটা স্পষ্ট, সে চায় না, একটু না,